বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এ2আই এর যৌথ উদ্যোগে পরিচালিত কৃষি ডিপ্লোমা কোর্সের অনলাইন ক্লাস যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে বাংলাদেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ অধ্যয়নরত ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, প্রশিক্ষক, এপিআই গাইবান্ধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে এই প্রত্যাশা রইল। আজকে আমি কৃষি যান্ত্রিকীকরণ 1 এর ইউনিট 2 নিয়ে আলোচনা করব। আলোচনার মাঝে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্টসে জানাবে। চলো তাহলে আমরা মূল আলোচনায় যাই। ইউনিট 2 এ আছে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। আমরা জানি আদিম মানুষ যাযাবর ছিল। তারা বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে তারা ফসল ফলাতে শেখে, পশুকে বশ মানাতে শেখে। ফলে তাদের স্থায়ী নিবাস গড়ে ওঠে। আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেক সভ্যতার উৎকর্ষ সাধনের ভিত্তি ছিল এই কৃষি। আগামী দিনেও সভ্যতার সকল কর্মকাণ্ডের মূলে থাকবে কৃষি। তাই কৃষি নিয়ে ভাবতে হবে। ফসল আপনা আপনি আমাদের ঘরে আসবে না। কৃষিকাজে ভূমি কর্ষণ থেকে ফসল সংগ্রহ পর্যন্ত শক্তির প্রয়োজন। গোড়ার দিকে মানুষ পেশি শক্তিকে কাজে লাগিয়ে কৃষি কাজ করত। পরবর্তীতে কৃষিতে যোগ হয় পশু শক্তির। সময়ের বিবর্তনে মানুষ স্বল্প সময়ে অধিক শক্তির প্রয়োজনীয়তা অনুভব করে। ফলে তারা ক্রমান্বয়ে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি ও নবায়নযোগ্য শক্তিকে কৃষি কাজে লাগাতে থাকে। তাহলে আমরা কৃষি যান্ত্রিকীকরণের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। পশু ও পেশি শক্তির পরিবর্তে, অর্থাৎ পশু ও মানুষের শক্তিকে বাদ রেখে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি ও নবায়নযোগ্য শক্তি এবং কৃষি কাজে এ সকল শক্তিচালিত যন্ত্রপাতির ব্যবহারকে কৃষি যান্ত্রিকীকরণ বলে। তাহলে কৃষি যান্ত্রিকীকরণের সংজ্ঞাটি তোমরা বলতে পারবে? আরেকবার আমি রিপিট করি। পশু ও পেশি শক্তির পরিবর্তে, অর্থাৎ পশু ও মানুষের শক্তিকে বাদ দিলে যে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি ও নবায়নযোগ্য শক্তি এবং কৃষি কাজে সকল শক্তিচালিত যন্ত্রপাতির ব্যবহারকে কৃষি যান্ত্রিকীকরণ বলে। কৃষি যান্ত্রিকীকরণের সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারলাম কৃষি কাজে আমরা যে শক্তিগুলো ব্যবহার করি সেই শক্তিগুলোর উৎস মোটামুটি 5টি। এক, মানুষের পেশি শক্তি, যেটি আদিমকালে শুরু হয়েছিল। তারপরে সংযুক্ত হয় পশু শক্তির, যখন মানুষ পশুপালন শুরু করে। যান্ত্রিক শক্তি, যখন শিল্পের বিপ্লব ঘটে, চাকার আবিষ্কার ঘটে, তখন কৃষিতে যুক্ত হয় যান্ত্রিক শক্তির। বৈদ্যুতিক শক্তি কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, পাশাপাশি সারা বিশ্বেরও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আমরা কৃষিখাতে বর্তমান বৈদ্যুতিক শক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। সর্বশেষ সংস্করণ যেটি, সেটি হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি। এখন আমরা জানবো এই যে বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পেলাম, এই শক্তিগুলো কিভাবে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি। প্রথমেই আসবো আমরা পেশি শক্তি। আমরা আগেই বলেছি সভ্যতার শুরুতে মানুষের পেশি শক্তি ছিল কৃষিকাজের জন্য একমাত্র শক্তির উৎস। আমরা জানি পৃথিবীতে কৃষির প্রবর্তন হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 10,000 বছর পূর্বে। সেই সময় একজন নারী কৃষির সূচনা করেছিলেন।
নারীরা আজও গ্রামের মাঠ থেকে বাড়ির আঙ্গিনা পর্যন্ত কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। চিত্রে আমরা দেখছি একজন হাস্যোজ্জ্বল রমণী, তিনি তার পেশি শক্তি অর্থাৎ হাতের সাহায্যে কিছু শাক-সবজি সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি। এখানে একজন এনার্জেটিক সুপুরুষ তার পেশি শক্তি অর্থাৎ হাত দ্বারা চারা রোপণ করছেন। কৃষিতে যতই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হোক না কেন, মানুষ ছাড়া সেইগুলি চলবে না। উন্নত যন্ত্রগুলিকে চালাতে মানুষের কায়িক শ্রম বা পেশি শক্তির অবশ্যই দরকার পড়বে। অনেক সময় যন্ত্রগুলি চালাতে মানুষের মানসিক শ্রমেরও প্রয়োজন হতে পারে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টরের মাধ্যমে ভূমিকর্ষণে মানুষের তথা পেশি শক্তির প্রয়োগ। পেশি শক্তির সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। আমরা এখানে এখন পেশি শক্তির সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। পেশি শক্তির সুবিধা, যেখানে শ্রমিক সস্তা ও সহজপ্রাপ্য সেখানে মানব শ্রম লাভজনক। যেমন বাংলাদেশ জনসংখ্যা আধিক্যের কারণে কৃষিতে সস্তায় মানব শ্রম ব্যবহৃত হচ্ছে। তাছাড়া খণ্ড খণ্ড কাজের জন্য পেশি শক্তির বিকল্প নাই। ছোট ছোট কাজের জন্য পেশি শক্তি উপযোগী। পেশি শক্তির আরেকটি সুবিধা রয়েছে, মানুষ যখন কাজ করে, কাজ করতে গেলে কিন্তু অনেক ভুল বের হয়। এই ভুলগুলো মানুষ তার বুদ্ধি বিবেক দ্বারা সংশোধন করে সেই কাজটি সম্পাদন করতে পারে, কিন্তু যন্ত্র কিন্তু সেই কাজগুলো করতে পারে না। চিত্রে আমরা সনাতন যন্ত্র ব্যবহার করে পেশি শক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। সনাতন যন্ত্র ব্যবহার করে পেশি শক্তির আরেকটি বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই খণ্ড জায়গাগুলিতে যন্ত্র ব্যবহারের চেয়ে পেশি শক্তি ব্যবহার করাই উত্তম, কারণ ছোট ছোট জায়গায় যন্ত্র চালানো খুব কঠিন, আর যন্ত্র চালানো হলেও ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পেশি শক্তির অনেক সুবিধা আমরা এতক্ষণ বললাম, কিন্তু পেশি শক্তির কিছু অসুবিধা বেরিয়ার রয়েছে। প্রথম যে অসুবিধা সেটি হচ্ছে মানুষের শক্তি তুলনামূলকভাবে খুবই কম। মানুষের শক্তি মাত্র এক অশ্ব শক্তির 1/4 ভাগ। তোমরা কি জানো অশ্ব শক্তি কি? অশ্ব শক্তি হচ্ছে একটি শক্তির একক, যা একটি ঘোড়া প্রায় কত কাজ করতে পারে তা নির্ধারণ করে থাকে। একটি ঘোড়ার কাজ 746 ওয়াটের সমান, অর্থাৎ এক অশ্ব শক্তি সমান 746 ওয়াট। এই ধারণাটি সর্বপ্রথম জেমস ওয়াট দ্বারা উপস্থাপিত হয়েছিল। তিনি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। যেহেতু তখনকার যুগে মানুষ ঘোড়া ব্যবহারে অভ্যস্ত ছিল, তাই বাষ্প ইঞ্জিনের শক্তির সাথে ঘোড়ার শক্তি বা অশ্ব শক্তি পরিমাপের বিষয়টি অধিকাংশ লোক সহজে বুঝতে পারত। তোমরা কি জানো একটি ছোট মোটরের শক্তি কত? একটি ছোট মোটর 10 অশ্ব শক্তি তৈরি করতে পারে। এর অর্থ কি জানো? একটি ছোট মোটর ঘোড়ার 10 গুণ শক্তি তৈরি করতে পারে। অপরপক্ষে একটি জেট ইঞ্জিন, অবশ্যই জেট ইঞ্জিন দেখেছো, জেট ইঞ্জিন 1000 অশ্ব শক্তি তৈরি করতে পারে। এর অর্থ একটা ঘোড়ার চেয়ে জেট ইঞ্জিন 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে পেশি শক্তির অসুবিধার কথা বলতে গিয়ে আমরা অশ্ব শক্তি সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন মানুষের পেশি শক্তির আরেকটি অসুবিধা রয়েছে, সেটি হলো মানুষ প্রথমে খুব জোরে সোরে কাজ শুরু করে, খুব শক্তি নিয়ে কাজ শুরু করে, কিন্তু আস্তে 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 তার শক্তি হ্রাস পেতে থাকে। মানুষের পেশি শক্তির আরো ব্যারিয়ার রয়েছে। মানুষ কিন্তু এক নাগাড়ে অনেকক্ষণ কাজ করতে পারে না।
যন্ত্র ঠিকই এক নাগাড়ে অনেক সময় ধরে কাজ করতে পারে। আমি গত বছর এক গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সেখানে শুনলাম একটি মেশিন ৪ মাস আগে চালু করা হয়েছে। সেটি ১ দিনের জন্য বন্ধ করা হয়নি। তাহলে তোমরা বুঝতেই পারছো, যে যন্ত্র এক নাগাড়ে দীর্ঘদিন কাজ করতে পারে, মানুষ তা পারে না। তাছাড়া মানুষের দ্বারা সর্বোচ্চ দিনে ১ হেক্টর জমি চাষাবাদ করা সম্ভব। এর বাইরে সে কাজ করতে পারে না। আমরা এতক্ষণ পেশি শক্তি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা পশু শক্তি নিয়ে কথা বলবো। পশু শক্তি কিভাবে কৃষিকাজে অবদান রাখছে। এক সময় সমগ্র বিশ্বে কৃষিতে শক্তি সরবরাহের প্রধান উৎস ছিল পশু শক্তি। উন্নত দেশ বাদ দিলে বাকি বিশ্বে এখনো কৃষি খামারে পশুকে প্রধান শক্তির উৎস হিসেবে ধরা হয়। আজ পৃথিবীতে ৪০০ বিলিয়ন পশু কৃষিকাজে শক্তির যোগান দিচ্ছে। আমরা পশু শক্তির একটা বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি, সারের মাধ্যমে কিভাবে ভূমিকর্ষণ করা হচ্ছে। ফসল পরিবহনেও পশু শক্তির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। আমরা সাধারণত ঘোড়া বা গাধা দ্বারা ফসল পরিবহন করে থাকি। পশু শক্তির মধ্যে রয়েছে মূলত গরু, মহিষ, ঘোড়া, গাধা, উট কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমরা যেমন গরু বেশি ব্যবহার করি, মরু অঞ্চলে গাধা বা উট বেশি ব্যবহার করে থাকে। আমরা যে পশুগুলি ব্যবহার করে থাকি, তার মধ্যে উন্নত জাতের যে সার রয়েছে, এই সার মাত্র ০.৫ থেকে ০.৭৫ অশ্বশক্তি উৎপাদন করতে পারে। অর্থাৎ ঘোড়াকে যদি ১ অশ্বশক্তি ধরা হয়, তাহলে উন্নত জাতের সার অর্ধেক বা তার চেয়ে বেশি অশ্বশক্তি তৈরি করতে পারে। অর্থাৎ ঘোড়ার চেয়ে অর্ধেক বা তার চেয়ে কিছু বেশি একটি উন্নত জাতের সারের শক্তি হয়ে থাকে। বাংলাদেশে আমরা যে গরুগুলো ব্যবহার করে থাকি, এই গরুগুলি দুর্বল, তাই তাদের ক্ষমতা কম। তবে আমরা মহিষ যে ব্যবহার করি, এই মহিষ এবং একটা উন্নত জাতের ষাঁড়ের সমান অশ্বশক্তি উৎপাদন করতে পারে। চিত্রে যে মহিষ দেখা যাচ্ছে, এটি মূলত আগে ভূমিকর্ষণ ও ফসল পরিবহনে ব্যবহার করা হতো। এখন আমাদের দেশে কৃষিতে মহিষের প্রচলন এতই কমে গেছে যে আমরা এখন মহিষের দেখতেই পাই না। পশু শক্তির উৎপাদন ক্ষমতা, এই যে পশুগুলো ব্যবহার করব, কার ক্ষমতা কতটুকু, এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে পশুর প্রকার। আমি কোন প্রকারের পশু ব্যবহার করছি, তার উপর পশুর উৎপাদন ক্ষমতা নির্ভর করবে। যদি আমি গরু ব্যবহার করি, একরকম আমি উৎপাদন ক্ষমতা পাবো। যদি আমি মহিষ ব্যবহার করি, আর এক রকম পাবো। ঘোড়া ব্যবহার করলে আর এক রকম আমি শক্তি পেয়ে থাকবো। পশুর জাত, পশুর জাতের উপরও কৃষিকাজে উৎপাদন ক্ষমতা নির্ভর করে থাকে। যেমন আমি যদি দেশি জাত ব্যবহার করি, তাহলে তুলনামূলকভাবে কম শক্তি পাবো। আর যদি আমি উন্নত জাতের পশু ব্যবহার করে থাকি, আমি বেশি শক্তি পাবো। পশুর স্বাস্থ্য পশুর উৎপাদন ক্ষমতার প্রভাব ফেলে। অসুস্থ গরুর চেয়ে সুস্থ গরু নিশ্চয়ই বেশি শক্তি দিয়ে থাকে। পশুকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রশিক্ষিত পশু কষ্ট সহিষ্ণু হয় এবং বেশি কাজ করতে পারে। তাছাড়া পশু শক্তির উৎপাদন ক্ষমতা আরেকটি বিষয়ের উপর নির্ভর করে, যে চালাবে সেই পশুগুলোকে, তার দক্ষতা, তার যোগ্যতা, তার বুদ্ধিমত্তার উপর পশু শক্তির উৎপাদন ক্ষমতা নির্ভর করে থাকে। পশু শক্তি সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করলাম। এখন কৃষিকাজে আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে কিছু ধারণা নেব। চাকা আবিষ্কারের পরেই কৃষিতে যান্ত্রিক শক্তির আবির্ভাব শুরু হয়। তখন আমরা সনাতন যন্ত্র ব্যবহার করে কৃষিকাজ করতাম। এখন আমরা জ্বালানি ব্যবহার করে, যন্ত্র ব্যবহার করে সেই যন্ত্রকে কৃষিকাজে লাগাচ্ছি। কৃষিকাজে যান্ত্রিক শক্তি কৃষিকে এক নতুন মাত্রা দিয়েছে। সভ্যতা বিকাশের সাথে সাথে কৃষি শ্রম শিল্পের দিকে ধাবিত হচ্ছে। ফলে কৃষিতে সংখ্যা শ্রমিকের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। শ্রমের এই শূন্যতা পূরণে কৃষির যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এখন যে আমরা কৃষিতে যন্ত্রগুলো ব্যবহার করি, তার শক্তির উৎসটা কি? তার শক্তির উৎস হলো তাপ ইঞ্জিন। শুরুতে আমরা কৃষিতে বাষ্পীয় বা বহির্দাহী ইঞ্জিন ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে কৃষিকাজে অন্তর্দাহী ইঞ্জিন ব্যবহার করে থাকি।
এই ইঞ্জিন যে ব্যবহার করি, এই ইঞ্জিনের ভেতরে জ্বালানি কিভাবে কাজ করে সেটি কি তোমরা জানো? ইঞ্জিনে আমরা ফুয়েল দেই, তেল দেই। এই তেলের মধ্যে থাকে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিকে দহন করে তাপ উৎপাদন করা হয়। পরে এই তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, যে সেখানে দহনের ফলে ক্রাঙ্কশ্যাফট চলাচলের ফলে যন্ত্র চলতে থাকে। আমরা এখানে একটি যান্ত্রিক শক্তির বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। হারভেস্টের দ্বারা কিভাবে হারভেস্ট করা হয় তা আমরা এখানে দেখছি। এখন যান্ত্রিক শক্তির মধ্যে যে আমরা জ্বালানিগুলো ব্যবহার করি তার মধ্যে কার দক্ষতা বেশি? পেট্রোল, ডিজেল, কেরোসিন কার বেশি? আমরা সাধারণত দক্ষতার দিক দিয়ে ডিজেলের দক্ষতা বেশি দেখতে পাচ্ছি। ডিজেলের দক্ষতা শতকরা ৩৮ ভাগ, কিন্তু পেট্রোলের দক্ষতা শতকরা ৩২ ভাগ। তাহলে এক্ষেত্রে দক্ষতার দিক দিয়ে কিন্তু ডিজেল ইঞ্জিন এগিয়ে রয়েছে। কিন্তু আমি যদি ক্ষমতার কথা চিন্তা করি, ক্ষমতা কিন্তু পেট্রোল ইঞ্জিনের বেশি। কেন ক্ষমতা পেট্রোল ইঞ্জিনের বেশি সেটি কি জানো? পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আরপিএম বেশি থাকে, অর্থাৎ রাউন্ড পার মিনিট, রোটেশন পার মিনিট, অর্থাৎ ক্রাঙ্কশ্যাফট বেশি ঘোরে। সমপরিমাণ জ্বালানি দিয়ে ডিজেল যতটুকু ঘোরে, পেট্রোল তার চেয়ে বেশি ঘোরে। অর্থাৎ পেট্রোলে ক্ষমতা বেশি, আরপিএম বেশি, ডিজেল ইঞ্জিনের ক্ষমতা কম। কিন্তু ডিজেলের জ্বালানির আবার দক্ষতা বেশি, পেট্রোলের জ্বালানির দক্ষতা কম। আমরা আগে দুঘাত ইঞ্জিন ব্যবহার করতাম। এই দুঘাত ইঞ্জিনগুলোর মূল্য খুব কম ছিল, কিন্তু এখন আমরা ৪ ঘাত ইঞ্জিন ব্যবহার করে থাকি। কারণটা কি জানো? ৪ ঘাত ইঞ্জিনের পরিবেশ দূষণ খুবই কম হয়। কৃষিকাজে আমরা যে পাওয়ার টিলার অগভীর নলকূপগুলো ব্যবহার করে থাকি, এর বেশিরভাগই কিন্তু ডিজেল ইঞ্জিন। আমরা এগুলি ডিজেল দ্বারা চালনা করে থাকি। আর এই ইঞ্জিনগুলোর শক্তি কত জানো? মাত্র ৫ থেকে ৩০ অক্ষ শক্তির সমান। এখন আমরা আসি বৈদ্যুতিক শক্তির কথায়। আমরা পৃথিবীতে বিদ্যুৎ যে ব্যবহার করছি সেটি কৃষিকাজেও ব্যবহার করছি। কৃষিকাজে বৈদ্যুতিক শক্তির ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। সেচ ও ধান ভাঙার কাজে বৈদ্যুতিক শক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বৈদ্যুতিক শক্তির ব্যবহার হয় মূলত মোটরের সাহায্যে। মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণত আমরা যে দহন ইঞ্জিন অর্থাৎ তাপ ইঞ্জিন ব্যবহার করতাম, তার চেয়ে বৈদ্যুতিক শক্তি অর্থাৎ মোটরের দক্ষতা বেশি। মোটরের ওজনও কম, মোটরের জায়গাও কম লাগে, মোটর দামে সস্তা এবং পরিবেশ দূষণও কম হয়। তবে বৈদ্যুতিক শক্তি অর্থাৎ মোটরের একটি অসুবিধা রয়েছে। বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত যন্ত্র মাঠ পর্যায়ে চালনা করা খুবই কঠিন। এবার আমরা আসি নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তির কথায়। নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি বর্তমানে কৃষিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তির মধ্যে রয়েছে সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি। এখন আমরা সৌরশক্তি নিয়ে কথা বলবো। সৌরশক্তি বলতে সূর্যের শক্তিকে বোঝায়। সকল শক্তির উৎস সূর্য। পৃথিবীতে যত ধরনের শক্তির উৎস আছে সবই আদিতে সূর্যকে কেন্দ্রীভূত করে আবির্ভূত হতো। পরবর্তীতে রূপান্তরিত হয়ে পৃথিবীতে বিভিন্ন উৎস শক্তি হিসাবে জমা হয়েছে। সকল ধরনের ফসল সূর্যের শক্তিকে রূপান্তরিত করে মানুষের জন্য ভক্ষণযোগ্য খাদ্যবস্তুতে রূপান্তরিত করে। এসবই সূর্য শক্তির পরোক্ষ উপকারিতা। আমাদের দেশে সূর্য শক্তির সরাসরি ব্যবহার করে যেসব কৃষিকাজ সম্পাদন করা হয় তা হলো ফসল শুকানো, শস্য শুকানো, সবজি শুকানো, মাছ মাংস শুকানো। তাছাড়া সূর্য শক্তি ব্যবহার করে আমরা পোকামাকড় দমন ও রোগ জীবাণু মুক্তকরণ করতে পারি। সূর্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে কৃষিকাজ করতে পারি। সূর্য শক্তি ব্যবহার করে গ্রিন হাউস ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারি।
সৌরশক্তিকে প্রধানত দুই ভাবে কৃষিকাজে ব্যবহার করা হয়। সরাসরি সূর্যের কিরণ ব্যবহার করে এবং কৌশল প্রয়োগের মাধ্যমে সূর্য শক্তিকে ব্যবহার করে। সরাসরি সূর্যের কিরণ ব্যবহার করে আমরা ধান, গম, ভুট্টা ইত্যাদি রোদে শুকিয়ে থাকি। কৌশল প্রয়োগের মাধ্যমে সৌরশক্তির ব্যবহার করা হয়, যেমন সৌর প্যানেল ব্যবহারের মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। পরে তা দিয়ে কৃষিতে সেচ সহ অন্যান্য কাজ করা হয়। তাছাড়া সোলার ড্রাই ব্যবহার করে কম সময়ে অধিক ও উন্নত গুণগুণ সম্পন্ন শুষ্কীকরণ সম্ভব হয়। এখন আমরা আসবো বায়ু শক্তির কথায়। বায়ু শক্তি অতি প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে। প্রথম মিশর এবং সমসাময়িক সময়ে চীন, পারস্য ও বেবিলনে উইন্ড মিল তথা বায়ু শক্তি ব্যবহার করা হয়। ১৩শত শতাব্দীতে উইন্ড মিল ব্যবহার করে প্রথম পানি উঠানোর কাজটি করা হয়েছিল। বায়ু শক্তির ব্যবহারের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বাতাসের গতিবেগ। বাতাসের গতিবেগ ৬.৫ কিলোমিটারের কম হলে উইন্ড মিল তথা বায়ু শক্তি ব্যবহার করা যাবে না। তাই সমুদ্র উপকূল, পাহাড়ে উইন্ড মিল স্থাপন করা হয়। উইন্ড মিলের সাহায্যে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাতাসের যথোপযুক্ত গতি পাওয়ার লক্ষ্যে পাহাড়ে উইন্ড মিল স্থাপন করা হয়েছে। এখানেও আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা জানি সমুদ্র বা সমুদ্র উপকূলে বাতাসের গতি ভালো পাওয়া যায়, তাই সমুদ্রে উইন্ড মিল স্থাপন করা হয়েছে। এখন আমরা আসি পানি শক্তির। কৃষিকাজে পানি শক্তির ব্যবহার অতি প্রাচীন। বহুকাল আগে থেকেই পৃথিবীর অনেক দেশে পানি শক্তি ব্যবহার করে গম ভাঙানো কল, করাত কল, গুড় তৈরির কল এবং হ্যামার মিল চালানো হতো। পানি চাকা বা ওয়াটার হুইলের মাধ্যমে পানি শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হতো। পরবর্তীতে পানি চাকার উন্নত ও দক্ষ সংস্করণ আবিষ্কার হওয়ায় এবং পানি শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপযোগিতা বেশি হওয়ায় পানি চাকার পরিবর্তে ওয়াটার টারবাইন ব্যবহার করে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে পানি চাকার ব্যবহার নাই বললেই চলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পানি বিদ্যুৎ প্রকল্প। পানি বিদ্যুৎ কেন্দ্রে পানিকে সাধারণত বাঁধ দিয়ে আটকিয়ে পানির উচ্চতা বাড়ানো হয়। পরে ওই পানিকে উঁচু থেকে স্লুইস গেট দিয়ে ছাড়া হয়। স্লুইস গেটে টারবাইন বসানো থাকে। পানির প্রবাহে টারবাইন ঘুরে, ফলে টারবাইনের সাথে সংযুক্ত জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে। পরে এই বিদ্যুৎ কৃষি সহ অন্যান্য কৃষিকাজে ব্যবহার করা হয়। আমরা একটি টারবাইন সহ জেনারেটর চিত্র দেখতে পাচ্ছি। এই জেনারেটর বা টারবাইন স্লুইস গেট দিয়ে পানি প্রবাহের সময় ঘোরে। এই টারবাইনের সাথে আবার জেনারেটর ক্র্যাঙ্কশ্যাফট যুক্ত থাকে। ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়। এভাবে পানি শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, সেই বিদ্যুতের ব্যবহার মূলত মোটরের মাধ্যমেই বেশি হয়ে থাকে। কৃষিক্ষেত্রে বৈদ্যুতিক মোটরের ব্যবহার আমরা জানবো। তার আগে বৈদ্যুতিক মোটর সম্পর্কে আমরা ধারণা নেব। আজকাল বেশিরভাগ মেশিনেই জায়গা দখল করে নিচ্ছে এই বৈদ্যুতিক মোটর। বর্তমানে যন্ত্রপাতির কথা বললেই প্রথমে আসবে বৈদ্যুতিক মোটরের কথা। মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এই রূপান্তর প্রক্রিয়া অন্তর্দায়ী ইঞ্জিনের চেয়ে বেশি। মোটর ডাইরেক্ট কারেন্ট বা ডিসি দ্বারা চালিত হতে পারে, তখন তাকে ডিসি মোটর বলে। আবার ইনডাইরেক্ট কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট দ্বারা চালিত হলে তাকে এসি মোটর বলে। সাধারণত ডিসি মোটর ও ডিসি জেনারেটরের মধ্যে কোনো পার্থক্য নেই। ডিসি মোটর কখনো জেনারেটর হিসেবে কাজ করতে পারে, কখনো ওটি মোটর হিসেবে কাজ করতে পারে।
যদি একটি ডিসি মেশিনকে বাইরের শক্তি দ্বারা ঘোরানো হয়, তবে মেশিনটি তখন বিদ্যুৎ উৎপন্ন করবে, আর বিদ্যুৎ উৎপন্ন করলে তখন তাকে জেনারেটর বলা হবে। অন্যদিকে একই মেশিনকে যদি বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ দেওয়া হয়, তখন ওই মেশিনটি ঘুরবে এবং মেশিনের সাথে যে ওই ক্র্যাঙ্কশ্যাফট থাকবে সেটিও ঘুরবে, তখন ওই মেশিনটিকে বলা হবে মোটর। আমরা চিত্রের মধ্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। এটি একটি মোটর, ভেতরে একটি ক্র্যাঙ্কশ্যাফট অক্ষ হিসেবে রয়েছে। এই ক্র্যাঙ্কশ্যাফটটা যদি আমরা বাইরে থেকে ঘুরাই, যে কোনো যন্ত্রের মাধ্যমে বা যে কোনো মেশিনের মধ্যে ঘুরাই, তাহলে এই যে মোটরের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ আমরা এখানে তার দিয়ে নিয়ে বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারবো, বাড়িতে বা কৃষিকাজে ব্যবহার করতে পারবো। এই যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হলো, তখন এটিকে আমরা জেনারেটর বলবো। অপরপক্ষে বাইরে থেকে যদি আমরা বিদ্যুৎ এখানে সংযোগ দেই, তাহলে বিদ্যুৎ সংযোগের কারণে এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরতে থাকবে। এই ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে এখানে যদি আমরা মেশিন লাগাই, তাহলে আমরা যন্ত্র চালাইতে পারবো, মেশিন চালাতে পারবো। তখন কিন্তু এটি মোটর হিসেবে কাজ করে, এটা ঘুরতে থাকবে। যেমন আমরা যদি ফ্যানের কথাই চিন্তা করি, ফ্যানের মধ্যে কিন্তু একটি ছোট মোটর আছে, সেই মোটরে বিদ্যুৎ আসে, যার ফলে ওর ক্র্যাঙ্কশ্যাফট এইরকম এটা ঘুরে, এখানে পাখা লাগানো থাকে, এই পাখা ঘুরতে থাকে। তাহলে এটি একবার মোটর হিসেবে কাজ করলো, আবার জেনারেটর হিসেবেও কাজ করলো। আর এটি একটি ছোট্ট মোটর, এগুলি সাধারণত ছোট ছোট যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ডিসি মোটরের কাঠামো এখানে দেয়া আছে। ডিসি মোটরের ভেতরে সাধারণত একটা কমিউটেটর, শ্যাফট, ভেতরে সবচেয়ে যে মেইন অক্ষ সেটি হচ্ছে শ্যাফট, এটা দণ্ড, তার চারপাশে তার দিয়ে জড়ানো আর্মেচার থাকে, তারপরে থাকে বিয়ারিং, তারপরে থাকে ফিল্ড উইন্ডিং ও স্টার্টার, রোটর। আমরা ডিসি এসি মোটরের কাঠামো এখানে দেখছি। এটি হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বলা হয় এই কারণে, এটি হচ্ছে একদিকে বিদ্যুৎটা প্রবাহিত হয়, আর এটি হচ্ছে এসি মোটর বা অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ হচ্ছে দিক পরিবর্তন করে হয়, এই জন্য এটিকে অল্টারনেটিভ কারেন্ট বলা হয় বা এসি মোটর বলা হয়। যান্ত্রিক শক্তির আমরা অনেক উপকারী দিক দেখলাম, এখন আমরা যান্ত্রিক শক্তির কিছু ক্ষতিকর দিকে কথা চিন্তা করব। সবচেয়ে বেশি যে ক্ষতিকর দিক সেটি হচ্ছে যান্ত্রিক শক্তির হ্রাসের ফলে, যান্ত্রিক শক্তি বৃদ্ধির ফলে পশু শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। এই পশু শক্তির হ্রাসের ফলে মাংস, দুধ ও চামড়া শিল্প হুমকির মুখে পড়ছে। তাছাড়া যান্ত্রিক শক্তি ব্যবহারের ফলে পরিবেশের দূষণ বেড়েছে বহুগুণ। পরিশেষে বলতে হয়, যান্ত্রিক শক্তির যতই ক্ষতিকর দিক থাক না কেন, বর্তমান কায়িক শ্রমের অভাব মেটাতে যান্ত্রিক শক্তির বিকল্প কিছু নেই। কৃষিতে যান্ত্রিক শক্তির গুরুত্ব অনুধাবন করে সরকার ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছে। করোনাকালে বোরো ধান হারভেস্টের সময় সরকার 200 কোটি টাকা কৃষি যান্ত্রিকীকরণে ব্যয় করেছে। আগামীতে এর পরিধি আরো বাড়বে এবং কৃষি পূর্ণাঙ্গ যান্ত্রিকীকরণের আওতায় চলে আসবে, এই প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্স করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।